দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকে শিরোনামগুলো। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আল মতিন। আজ বিশ্ব মানবাধিকার দিবস। দিনটিকে সামনে রেখে বাংলাদেশের মানবাধিকারের অবস্থা নিয়ে আমরা কথা বলতে চাই এবং বিশেষভাবে আজকে একটি সমাবেশ হয়েছে, সেখানে গুম খুনের ব্যাপারে প্রতিবাদ হয়েছে। মানুষ যারা স্বজনদের হারিয়েছেন তারা এসে তাদের কষ্টের কথা বলেছেন। শুরুতে একটা প্রতিবেদন আমরা দেখব, এরকম দু একটি পরিবারকে নিয়ে তারা কিসের মধ্য দিয়ে যাচ্ছেন প্রতিদিন, সেটি তুলে ধরা হয়েছে প্রতিবেদনটিতে। 52 জন মেরে ফেলছি টুকরা টুকরা করে, তাদের কোনো চিহ্নও নেই। তোর নামটা হবে 53 নাম্বার। তাহলে দুঃসহ সেই 24 ঘন্টার কথা মনে করে এখনো আটকে ওঠেন আসাদ। শত আয়োজনেও চোখে মুখে ফুটে ওঠে আতঙ্কের ছাপ। সিচুয়েশনগুলো রিয়েল। আমি আগে বুঝতাম না যে ট্রমা বলতে একটা ব্যাপার থাকে, এতটা জীবন্ত। সেটা আমি এখন প্রতিদিন রাতেই ফিল করি। তো ওই দিন রাতেও জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ ও সমন্বয়ক বন্ধুকে আশ্রয় দেয়ায় 5 আগস্ট ভোরেই তুলে নেয় আইন শৃঙ্খলা বাহিনী। স্বৈরাচারের পতনে অমানবিক নির্যাতনের পর প্রাণে বাঁচেন এই শিক্ষার্থী। মানে ওদের কাছে ব্যাপার ছিল শেখ হাসিনা বিরোধী মানেই সে হলো যে দুনিয়ার সবথেকে বড় কালপিট, এছাড়া কোনো ইয়া নেই। আসাদ ফিরলেও যুগ পেরিয়ে ফেরেননি গুমের শিকার হাজারো। তাই শোষকের আস্ফালন উপেক্ষা করে সন্তানের খোঁজে থাকা এই মায়ের লড়াইটা শেষ হয়নি আজও। আমি তো মিশরে পাই না, আমার মানে কি দোষ করছে, কি করলো যে এরকম গুম করে লাইলো আমার ছেলেরে। স্বামীর অপেক্ষায় এক যুগ কাটিয়ে দেয়া প্রিয়তমাও গুছিয়ে রাখে ঘর। 5 আগস্টের পর আশায় বুক বাঁধলেও এখন সবটাই মরীচিকা। 5 তারিখের পরে ভেবেছিলাম যে আসবে, যখন দেখি যে আর কোনো কার্যকরী হলো না, আমাদের বিচারটাই জমে রইল, পড়ে রইল। এই সংগঠকের মতে গেল 15 বছর দেশে ছিল না মানবাধিকারের ছিটে ফোটাও। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা আর নির্যাতন নিয়ে প্রকাশিত পরিসংখ্যানও বাস্তব চিত্র থেকে যোজন যোজন দূরে। প্রশ্ন তোলেন, কোথায় গেলে মিলবে উত্তর? কি বা হবে ভুক্তভোগী পরিবারগুলোর? এখনো কি আমাদের এত প্রতিবন্ধকতা যে আমার ভাইদের খবর আমরা আনতে পারতেছি না? অ্যাটলিস্ট এই মানুষগুলা, পরিবারগুলোর তো অধিকার আছে জানার যে এই আমাদের ভাইদের কি হলো, কেন এখনো ওই জায়গায় আমরা থেমে গেছি যে আমরা জানাইতে পারতেছি না এই মানুষগুলো কোথায়। গুম বিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হয়েছে বাংলাদেশ। গঠিত হয়েছে গুম কমিশনও। অক্টোবর পর্যন্ত 1600 অভিযোগের ভিত্তিতে 400টি যাচাই বাছাই আর 140 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের ধারণা গুমের সংখ্যাটা অন্তত 3500। এইটার বিস্তৃতি এতটা ছিল যে এখানে সাকসেসফুলি তৎকালীন সরকার সমাজে, রাষ্ট্রে একটা ভয়ার্ত পরিবেশ তৈরি করতে পেরেছিল এবং রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এটাকে সমর্থন শুধু না, নির্দেশনা দেওয়া হয়েছে এই ধরনের ঘটনা। গুম কমিশনের এই সদস্য জানান, ভুক্তভোগীর বয়ান ও তথ্য প্রমাণ ছাপিয়ে যায় বর্বরতার সীমা। দৃষ্টান্তমূলক বিচার করা উচিত, যাতে এই বিচারের মধ্য দিয়ে একটা বার্তা পৌঁছে যায় বাহিনী এবং মানুষের ভিতরে যে এই ধরনের ঘটনা রাষ্ট্রের তরফ থেকে বা বাহিনীর তরফ থেকে ঘটালেও, সরকার ঘটালেও দিন শেষে তার বিচার হয়। সবার মতে এখনই গুম খুনের বিচার না করতে পারলে রাজনৈতিক ফায়দা লাভে ফের জন্ম নিতে পারে স্বৈরাচার। দর্শক, এ নিয়ে কথা বলতে দুজন সম্মানিত অতিথি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আছেন জনাব আশরাফ কায়সার, সিনিয়র সাংবাদিক, এবং আছেন জনাব নাজমুল হক প্রধান, তিনি সাধারণ সম্পাদক বাংলাদেশ জাসদ। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই জনাব আশরাফ কায়সার, আপনার কাছে আসতে চাই। একজন মানুষের যখন মৃত্যু হয় তার পরিবার জানতে পারে যে তিনি মারা গেছেন, যেটাকে মনোবিজ্ঞানের ভাষায় ক্লোজার বলা হয়, যে একটা ঘটনার পরিসমাপ্তি ঘটে। কিন্তু যখন একজন মানুষ গুমের শিকার হন, তারা একটা অনন্ত অপেক্ষার মধ্যে পড়েন, যেখানে আসলে তারা জানতেও পারেন না তাদের স্বজনের কি হয়েছে। এখন পর্যন্ত যা হয়েছে, এই যে গুম কমিশনের মাধ্যমে তদন্ত হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কারা এর জন্য দায়ী এবং যারা এখনো ফিরে আসেননি তাদের আসলে কি হলো সেটা জানাতে যে সময় লাগছে, এটা কি স্বাভাবিক মনে করেন আপনি? আমার মনে হয় স্বাভাবিক না। এবং আপনি যদি 5ই আগস্টের পরে দেখেন, আমার ধারণা গুম, খুন এবং বিনা বিচারে হত্যার ব্যাপারটিতেই আমরা সবচেয়ে পিছিয়ে আছি। কেন, আপনি সাম্প্রতিককালে সিরিয়াতে দামেস্কের ঘটনাটা দেখেন।
আপনার 24 ঘন্টা কিংবা 48 ঘন্টা আগে আসাদ পালিয়ে গেছেন, ঠিক শেখ হাসিনা যেমন করে পালিয়ে গেছেন। উনি পালিয়ে গেছেন রাশিয়ায়, আর আমাদের ইনি পালিয়ে গেছেন ভারতে। এবং পালানোর পরে আমরা যেটি দেখতে পাচ্ছি, কুখ্যাত সব কারাগারগুলো থেকে আপনার মানুষ কিন্তু ঊর্ধ্বশ্বাসে বেরিয়ে আসছে, যাদেরকে এমনকি 40 বছর পর্যন্ত আটকে রাখা হয়েছিল। তারা কেউ কেউ বেরিয়ে এই আসাদের বাবাকে খোঁজ করছেন, কিন্তু তিনি যে মারা গেছেন এত বছর আগে সেটি তারা জানতেন না। কেউ কেউ তার নিজের নাম ভুলে গেছেন, কেউ কেউ তার স্বজনদের পরিচয় ভুলে গেছেন। আপনি অমানবিক একটি অবস্থা। কিন্তু বাংলাদেশেও কিন্তু একই অবস্থা। এবং আমি বাশির আল আসাদের অবস্থা জানি না উনি ব্যক্তিগতভাবে কতটা গুম খুনের সাথে যুক্ত ছিলেন কিংবা বিনা বিচারে হত্যার নির্দেশদাতা ছিলেন। শেখ হাসিনার কথা তো আমরা জানি, উনি কিভাবে অর্কেস্ট্রেট করেছেন, কিভাবে বাহিনীর প্রধানদেরকে নির্দেশ দিয়েছেন, কিভাবে তিনি তদারক করেছেন গুম খুনের বিষয়গুলো, অথবা বিনা বিচারে হত্যার বিষয়গুলো, অথবা প্রকাশ্যে বলেছেন যে এইসব বিষয়ে তাদের ভিন্ন ব্যাখ্যা আছে। তাদের কেউ বলেছেন যে প্রেমের টানে তারা পালিয়ে গেছেন, কেউ বলেছেন ভূমধ্যসাগরে পাড়ি দিয়ে ইটালিতে ভাগ্য অন্বেষণে যাওয়ার চেষ্টা করেছেন। রাষ্ট্রের অন্তত 4-5 জন গুরুত্বপূর্ণ মন্ত্রী এগুলো নিয়ে মশকরা করেছেন এবং তারা জাতিসংঘের প্রতিবেদন, মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবেদনকে আপনার তিরস্কার করেছেন। আবার তাদের হয়ে কিছু মিডিয়া নামধারী, সাংবাদিক নামধারী, তারা আবার ঘরগুলোতে গেছে, গিয়ে বোঝার চেষ্টা করেছে যে এটিতে তাদের কি তথ্য অনুসন্ধানের সুযোগ রয়েছে। পরিবারগুলোকে বলেছে যে আপনারা বলুন যে এটি রাজনৈতিক কারণে হয়নি, এটি অন্য কোনো ব্যক্তিগত কারণে হয়েছে। তার মানে আমরা দেখতে পেলাম যে রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিবর্গ এবং প্রশাসন এবং মিডিয়া এই গুম খুনের পুরো কর্মকাণ্ডটির সাথে যুক্ত ছিলেন। এটি একটি নেক্সাস ছিল এবং তারা কাজটি ঘটিয়েছেন। দেখুন, সিরিয়ার সাথে কেন তুলনা করলাম, আমরা কিন্তু সিরিয়ার আপনার এই অনুষ্ঠানে আসার আগেও আমি সেই ফুটেজ দেখে আসছিলাম। কারাগারের ভেতরের দৃশ্য, টর্চার সেলের দৃশ্য, কী অমানবিক অবস্থায় তাদেরকে নির্মমভাবে নির্যাতন করা হতো। এবং আপনি জানেন যে সেখানে এখন ফ্লোর ভাঙা হচ্ছে, দেয়াল ভাঙা হচ্ছে, ভাবা হচ্ছে যে অপর প্রান্তে হয়তো আটকে পড়া মানুষ রয়েছেন বা যাদের আটকিয়ে রাখা হয়েছিল। আমরা কি 5ই অগাস্টের পরে বাংলাদেশ সেনাবাহিনীর বা ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেল, যেটি আয়নাঘর নামে পরিচিত, তার কোনো ভিডিও ফুটেজ দেখেছি? আমি দেখিনি। তার কোনো স্টিল চিত্র দেখেছি? আমি দেখিনি। আমরা কি র্যাবের আপনার আটকে পড়া মানুষের জায়গাগুলোকে আমরা ভিডিওতে আনতে পেরেছি? আমরা দেখতে পারিনি। পুলিশেরটাও পারিনি। তার মানে দেখুন, 5ই অগাস্টের পরে যদি শেখ হাসিনা এবং যারা গুম খুন বিনা বিচারে হত্যার নির্দেশদাতা ছিলেন তারা পালিয়ে গিয়ে থাকেন, তারপরে কারা আমাদের বাধা হয়ে দাঁড়ালো এই জায়গাগুলোতে প্রবেশ করার? দেখুন, আপনাকে পরিষ্কার বলি, তারাই বাধা হয়ে দাঁড়ালো যারা এই কাজগুলো করেছিলেন, তারাই বাধা হয়ে দাঁড়ালো যারা এই পরিকল্পনার সাথে ছিলেন। দেখুন, একজন জিয়াউল হাসানকে অ্যারেস্ট করে কোর্টের বারান্দা দিয়ে হাঁটাহাঁটি করালেই আপনার গুম খুন এবং বিনা বিচারের হত্যার বিচার হয় না। আপনি যেমনটি শুরুতে বলছিলেন, আপনার মানবতার ইতিহাসে সবচাইতে জঘন্যতম অপরাধগুলোর একটি হচ্ছে যে মানুষকে খুঁজে না পাওয়া। দেখুন, একটি সরকারের দায়িত্ব তার নাগরিকের দেখভাল করা, রাষ্ট্রের দায়িত্ব তাকে আইনি সুবিধা দেওয়া, এবং তার অপরাধ যাই হোক, সে বিএনপি করতো কি জাসদ করতো কি সন্ত্রাসী ছিল, ইট ডাজন্ট ম্যাটার, নাগরিক হিসাবে তার আইনি প্রোটেকশন পাওয়ার সুযোগ রয়েছে। সেই জায়গাটা রাষ্ট্র প্রথমত ব্যর্থ হয়েছে। দ্বিতীয়ত, রাষ্ট্র মেকশিওর করেছে যে এইরকম ব্যক্তিবর্গ, আপনি জানেন ভিন্ন মতের মানুষ, এই যে আমরা যারা কথা বলেছি 15-16 বছর, তাদেরকেও অন্যায়ভাবে নির্যাতন করা হয়েছে, ধরে নিয়ে যাওয়া হয়েছে, ভয় দেখানো হয়েছে। আমার মনে পড়ে 2012 সালে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি বলে আমরা একটা কমিটি করলাম। সেই 12 সাল মানে হাসিনা পালিয়ে যাওয়ার 12 বছর আগে। তখনও আমরা টের পেলাম যে আস্তে আস্তে কী করে একটা ফ্যাসিজম গেড়ে বসছে আমাদের জীবনে। কারণ ফ্যাসিজম তো শুধু একটি শাসন না, ফ্যাসিজম তো শুধু একটি অন্যায় অত্যাচার না, ফ্যাসিজম হচ্ছে একটি মনস্তাত্ত্বিক বিষয়। এবং ফ্যাসিজমের দোসর হচ্ছে যারা সফট ন্যারেটিভ বিক্রি করেন, নাটক করা লোক, শিল্পী, সাহিত্যিক, মিডিয়ার লোক। দেখুন, সমাজে ওই চেহারাগুলো আপনি একবার দেখেন, যারা গত 16 বছরে বলেননি যে বিনা বিচারে হত্যা হচ্ছে, যারা বলেননি গুম হয়েছে মানুষ, যারা বলেননি যে খুন করা হচ্ছে ভিন্ন মতের মানুষকে ধরে ধরে, এই প্রত্যেকটা লোক কিন্তু অপরাধী। তারা সুবেশধারী, তাদের চেহারা সুন্দর, তারা পাঞ্জাবি টাঞ্জাবি ফতুয়া ইত্যাদি পড়েন এবং তারা ভাব করেন যে যারা পৃথিবীর নাকি যে কোনো অন্যায়ের বিপক্ষে দাঁড়ান। আমরা দিন শেষে আওয়ামী লীগ
এরকম একটি সেকশনের লিস্ট করতে পারলে আপনি দেখবেন যে আপনি শিল্প সংস্কৃতি 90% মানুষকে ওখানে পেয়ে যাবেন। তাদের মানে প্রথমত সবচেয়ে ভালো অংশটি হচ্ছে দিন শেষে আওয়ামী লীগ, আর সবচেয়ে খারাপ অংশটি হচ্ছে যারা প্রোপাগান্ডা তৈরি করেছেন, বিক্রি করেছেন। আমরা 5ই আগস্টের পরে এই জিনিসটাকে এখনও সামনে আনতে পারলাম না। আপনি জানেন গুম কমিশনে কিন্তু অনেক অভিযোগ পড়েছে, এবং মায়ের ডাকের আজকের যেই সভা হয়েছে সেটি অত্যন্ত দুঃখের সাথে করতে হয়েছে, কেননা আমরা 4 মাসেও এদেরকে কিন্তু পরিবারের কাছে মেনে নেওয়ার মতো কোনো তথ্য হাজির করতে পারিনি। আমরা অভিযুক্ত ব্যক্তিগুলোকে দিনের আলোতে আনতে পারিনি, সেই বাহিনীগুলোর সংস্কার করতে পারিনি। আমরা র্যাবের বিলুপ্তির দাবি আজ বিএনপি তুলেছে, কিন্তু আমরা গত 4 মাসে কিন্তু র্যাব বিলুপ্তির কোনো কথা শুনিনি। র্যাবে একটি সংস্কার হয়েছে এমন কোনো কথা আমরা শুনিনি। অথচ আপনি জানেন যে র্যাব কিন্তু রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত হতো। আপনি চাইলে সন্ত্রাসী ভাড়া করতে পারতেন কাউকে খুন করার জন্য, আপনি চাইলে র্যাব ভাড়া করতে পারতেন। আপনি জেনারেল আজিজের ভাইয়ের সেই বক্তব্য ভেবে দেখুন যে আমাদের সন্ত্রাসী দরকার কি, আমার তো পুলিশ আছে, আমার তো র্যাব আছে। তার মানে তারা আইনি প্রোটেকশন পাওয়া, অস্ত্রপাতি ক্যারি করার মতো একটি রাষ্ট্রীয় সন্ত্রাসী বাহিনী বাংলাদেশ রাষ্ট্রের উপরে চেপে বসেছিল শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের জন্য। জি, ধন্যবাদ। জনপ্রধান, আপনার কাছে এ পর্যায়ে আসতে চাই। নতুন বাংলাদেশের কথা যখন বলা হচ্ছে তখন অন্তত এটুকু নিশ্চিত করার চেষ্টার কথা বলা হচ্ছে যেখানে একটা মানুষের মত যাই হোক না কেন, বিশ্বাস যাই হোক না কেন, সে অন্তত তার মৌলিক যে মানবাধিকারগুলো রয়েছে সেগুলো পাবে, এবং তার একটা অন্যতম অনুষঙ্গ যেমন এই গুম থেকে রক্ষা পাওয়া, তেমনি আরও অনেকগুলো বিষয় এখানে সামনে আসে। সেটার দিকে এগোনোর জন্য আসলে কি করা প্রয়োজন? আসলে ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে আশরাফ কাউসার সাংবাদিক চমৎকার বলেছেন মানবতা দিবস গুম খুনের বিষয়টা। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আসলে এইগুলি হয় কখন? একটা সরকার যখন জবাবদিহির বাইরে চলে যায়, যখন সে তার দিকে তাকানো যায় না যখন, তাই না, তখন সে যা ইচ্ছা তাই করে। এবং পৃথিবীর ফ্যাসিস্ট সরকাররা, ফ্যাসিস্ট তো একদিনে হয়ে যায় না, এটার জন্য সময় লাগে, এটার জন্য তার মনস্তত্ত্ব লাগে, তার একটা পারিপার্শ্বিক তার সাঙ্গপাঙ্গ লাগে, সামগ্রিক বিষয় মিলিয়ে আমরা যদি দেখি এখানটায় বাংলাদেশে আমরা সৃষ্টির পর থেকে, ইভেন কি আমি যদি বলি, এটা আজকে বললে খারাপ হবে, পাকিস্তান আমলেও আমাদের অনেক অনেক স্বাধীনতা ছিল, যদিও পাকিস্তানের শাসকটা উপনিবেশিক শাসক বলতাম আমরা সেই সময় আমরা প্রথম হুলিয়া কথা শুনলাম আমরা ছাত্র নেতৃত্বকে, সেটা হচ্ছে আপনার দেশকৃষ্টি আন্দোলনে 70 সালে আমাদের 3জন বন্ধু নামে হুলিয়া হয়ে গেল। একজন অ্যারেস্ট হলো, বাকি 2জন অ্যারেস্ট হলো না, যাক পর তাদের জামিন নিতে হয়েছে 69 অভ্যুত্থানের পরে, কেস শেষ হয়ে গেছে। আমি যেটা বলতে চাচ্ছি যে এত ভয়াবহ দেশ স্বাধীনের পরের থেকে শুরু হলো আজ পর্যন্ত, যে কোনো গভর্নমেন্টেই আসছে, যত কথাই বলুন না, ক্ষমতা যারা ছিলেন এখানটায় একই কাজটাই করেছেন। মানে প্রশাসনকে জিজ্ঞেস করার কোনো পাবলিক সিভিলিয়ান আমার ছেলেটা গেল কই, এটা জিজ্ঞেস করার কোনো সুযোগ ছিল না। ইভেন কি আমি যে এই বর্তমানে এই সরকারের সময়কালে যেটা বলছি, আমি অন্তর্বর্তীকালীন সরকার, উইথ অল রেসপেক্ট বা শ্রদ্ধা, যে নতুন আসলো এটা সরকার, আজকে আমার এলাকার থেকে আমার কাছে ফোন আসছে যে দেখেন আমি স্কুলে জয়েন করছি, আমাকে পুলিশ খুঁজতেছে। সে NTSC পরীক্ষা দিয়ে দেওয়ানহাট নামে একটা হাই স্কুলের টিচার জয়েন করছে, 3 দিন তোকে পুলিশ খুঁজতেছে। আমি বললাম হেডমাস্টার কিন্তু থানায় যাও, কেন খুঁজতেছে? পুলিশ অহরহ এরকম বিভিন্ন লোকের বাড়িতে গিয়ে খুঁজতেছে। 3টা আমার কাছে আসছে এরকম ফোন। আমি বলছি যে রাষ্ট্রটাকে পরিচালনা করতে গিয়ে এখানকার সরকার প্রধানগুলি বা দলগুলি এমনভাবে পরিচালিত করছে যে পুলিশ মনে হয় যে তার কাজটা হচ্ছে ভিন্ন মতকে বা ভিন্ন চিন্তার লোককে তাকে দাবড়িয়ে বেড়ানো, এবং এই সুযোগে ওইখানটায় আপনার গুম খুনের ব্যাপার চলে আসছে। এখানে আপনি দেখবেন এই যে বিগত 15 বছরের শাসনাবলী আপনি, এটা তো সত্য, আসলে তো কথা বলা যেত না। কথা বলতে গিয়েই আমি নিজেও কথা বলতে গিয়ে টকশোতে কথা বলতে গিয়ে আমি অনেকভাবে হুমকির সম্মুখীন হয়েছি আমি নিজেই। হয়তো গভর্নমেন্ট একদিন কন্টিনিউ করলে হয়তো ধরেই ফেলতো। যাই হোক, এখন এই জায়গার থেকে পরিত্রাণের উপায় কী? আমি বলছি সরকারটা যদি জবাবদিহিমূলক হয়, সরকারের বিভিন্ন উইং, আপনি শাসন বিভাগ বলেন, বিচার বিভাগ, সবাই যদি জবাবদিহির আওতায় থাকে তাহলে এই ঘটনাগুলি ঘটবে না। এখানে একটু পেছনে ফিরে যেতে চাই, সেটা হচ্ছে স্বাধীনতা পরবর্তী সময়ে যখন জাসদের উত্থান ঘটলো এবং একই সাথে রক্ষী বাহিনী গঠন করা হলো, তখনকার প্রেক্ষাপট থেকে আসলে ইতিহাস থেকে কি শিক্ষা নেওয়ার আছে? সে সময় এই রক্ষী বাহিনীর গঠন করার ফলাফলটা কি দাঁড়িয়েছিল? তখন তো সেই সময় তো রক্ষী বাহিনীর গঠন করার ফলাফল হচ্ছে রক্ষী বাহিনী যেহেতু আপনার অস্ত্র আমাদের ফ্র্যাঙ্কলি বলি, মানে একটা সময় 74 সালের পরে যখন জরুরি ক্ষমতা আইন জারি হলো এবং বিশেষ ক্ষমতা আইন জারি হলো, শেয়ারদের কিলিং হয়ে গেল, পুলিশে হত্যা হচ্ছে, তাই না? সেই সময় কিন্তু দেখবেন পাল্টাপাল্টি চেয়ে, শুধু আমরাই না, আরও অনেক আর্মস গ্রুপ ছিল।
আপনার এমপিকে খুন করা হলো, আমাদের এমপি মোশাররফ হোসেনকে খুন করা হলো যশোরে, আমাদের পক্ষে যিনি নিয়েছিলেন, একদম তার কার্যালয়ে খুন করে দেওয়া হলো। মানে প্র্যাকটিক্যালি সেই সময় মানে যেহেতু মুক্তিযুদ্ধের অব্যাহতি পরেই, ফলে সেইখানটায় রক্ষী বাহিনী খুব ফ্যাসিস্টিক আচরণ করছে সন্দেহ নেই। অনেকগুলি মামলা ঢাকা হাইকোর্টে আছে, মধু সাহেবের বইতে বিস্তারিত এগুলি আছে, কোন জায়গায় কি মামলা হয়েছে না হয়েছে, অরুণা সেনের কেস, হ্যাঁ কেস আছে এগুলি। কিন্তু সেই সময় এটা একটা চ্যালেঞ্জ ছিল এই কারণে যে আমরাও একটা সত্যিকার অর্থে মানে একটা কি বলা যায় যে পরে তো গণবাহিনী হয়েছিল, আপনি জানেন, হ্যাঁ, এটা অস্বীকার করে লাভ নেই, এটা চ্যালেঞ্জের মধ্যে ছিল। ফলে জনগণের উপর সাপ্রেশন হলেও জনগণ সেটা পাল্টা যে কোনোভাবেই হোক, আমরা আরও আদার্স গ্রুপ, শেষদের গ্রুপ ছিল, সেই জায়গাটার সঙ্গে বর্তমান জায়গাটা মিলাচ্ছে না। বর্তমান জায়গা কিন্তু খুব পিসফুল জায়গা, যে আওয়ামী লীগ একটা নির্বাচনের ভোটের মধ্যে কোনো আর্মস গ্রুপ নাই, কিন্তু মেকি একটা জিনিস তৈরি করে সমস্ত জায়গায়, আমি মেকি বলবো এই কারণে অনেকগুলি বিষয়ে কিন্তু বোঝা যাচ্ছে এখন যে এগুলি ফলস কিট তৈরি করা ইন দ্য নেম অফ ফান্ডামেন্টালিজম, এগুলি কিন্তু এইভাবে অস্তিত্ব ছিল না। আজকে বলতে বাধ্য হচ্ছি, হ্যাঁ কিছু দু একটা তো ছিল, দ্যাটস রাইট, যখন আফগান ছিল, তালেবান ছিল, কিন্তু বাট ম্যাক্সিমাম জিনিসগুলি কিন্তু এগুলি কিন্তু অ্যারেঞ্জ করা। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে র্যাবের মতো বাহিনীর প্রয়োজনীয়তা দেখেন আপনি? না, এটা রাষ্ট্রের বাহিনী দরকার, কিন্তু সেই বাহিনীটা যদি অস্বাভাবিক কাজে ব্যবহৃত হয়, এটা তো ঠিক, র্যাবকে মানুষ মারার ক্ষেত্রে ভাড়া করা হয়েছে, সেই ব্যবহার হয়েছে র্যাব এভাবে, নারায়ণগঞ্জে কিলিং, টাকার বিনিয়োগ খুন করা হয়েছে, যখন যাকে ইচ্ছা ধরা হয়েছে, এটা কোনো জবাবদিহির আওতায় ছিল না। এটা হিসাব কিতাব নিতেন শুধু প্রধানমন্ত্রী বা তারেক সিদ্দিক, আর কেউ না, নোবডি এলস। এবং আমি বর্তমান গুম খুন যারা এই তদন্ত করছেন, এনারা যদি রিপোর্ট যেগুলি এনাদের কাছে যারা সাক্ষ্য প্রমাণ দিয়েছেন 161 যদি করে থাকে, এটা আমার ধারণা এটা প্রচার করা উচিত, প্রকাশ করা উচিত একদম। তাহলে ঘটনাগুলি কীভাবে ঘটছে, যেমন আমাদের দেশের লোক তারা খেলে যারা মনে করছে বাঁচবো না, এখানে চলে যাব, কেউ তো অনেককে তো মেরেছে ক্রস ফায়ারে, সেটা তো মারছেই, কিন্তু অনেক লোক পালিয়ে ভারতে গেছে, আশ্রয় নিছে, মনে করে ভারতে যেহেতু আমরা একই ভাষাভাষী, পশ্চিমবঙ্গ আত্মীয় বিভিন্নভাবে গেছে, ওখান থেকেও তারা ধরা পড়ে নিয়ম প্রক্রিয়ার মধ্যে ফেরত আসছে কি না এর সন্দেহ আছে, তাদেরকে কীভাবে পুশ করে সন্দেহ আছে, যদিও পুশব্যাকের সিস্টেম আছে। মানে আমি বলছি অ্যাজ এ হোল ঘটনাগুলি আমাদের এখানটায় পরিষ্কার জনসমক্ষে আসা উচিত যে কীভাবে এই গুমটা হয়েছে। কারণ প্রধানমন্ত্রী গুম নিয়ে কিন্তু পার্লামেন্টে প্রধানমন্ত্রীর বক্তব্য আছে, আমি ঠিক মনে করতে পারছি না এই মুহূর্তে। মানে ওটা একটা যে পৃথিবীর বিভিন্ন দেশে এরকম তো লোক হাওয়া হয়ে যায়, ওই রকমই হাওয়া হয়ে গেছে আর কি। অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, একটু পরে ফিরে এসে আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। ফিরে আসবো জনাব আশরাফ কায়সার আপনার কাছে। দেশের অবস্থার ব্যাপারে যদি ফিরে আসি, ভারতের পররাষ্ট্র সচিব সফর করে গেলেন এবং দু দেশের মধ্যে এক ধরনের উত্তেজনা তো এখনও চলছে। ভারতে আজকে বিভিন্ন জায়গায় বাংলাদেশ বিরোধী বিক্ষোভ হচ্ছে, যদিও ভারত সরকারের তরফ থেকে সম্পর্ক স্বাভাবিক করার কথা মুখে বলা হচ্ছে। এই অবস্থায় আসলে বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের পরে বিভিন্ন দল এবং মতের মানুষের মধ্যে যে বিভেদগুলো তৈরি হচ্ছিল, সেটা জোড়া লাগার কি একটা সম্ভাবনা তৈরি হয়েছে? দেখুন, রাজনীতিতে মতভেদ থাকবে, ভিন্নতা থাকবে, পাওয়া না পাওয়ার হিসাব থাকবে, সব ঠিক আছে। গত 100 দিনে আমরা দেখেছি যে সেটি অনেকটাই বিস্তার লাভ করেছিল। কখনো কখনো দৃষ্টিকটু মনে হচ্ছিল যে তাহলে কি গণ অভ্যুত্থানটি ভিন্ন দিকে প্রবাহিত হচ্ছে কিনা। আমার ধারণা যে ভারতের এই সমস্ত কর্মকাণ্ডের বা অপকর্মের কারণে আপনার রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্য তৈরি হয়েছে, ধর্মীয় দলগুলোর মধ্যে হয়েছে, ছাত্র সংগঠনগুলোর মধ্যে হয়েছে। এবং আমি বলবো বাংলাদেশ কিন্তু অতীতে কোনো দিন ভারতের ব্যাপারে এতটা এককাট্টা ছিল না। আজকে আমরা যখন কথা বলছি তখন যতটা, দেখুন তার প্রভাব আপনি দেখতে পাবেন। আজকে আপনি ভারতীয় হাই কমিশনার কিংবা তাদের পররাষ্ট্র সচিবের বসার ভঙ্গি দেখবেন, শারীরিক ভঙ্গি অনেক কিছু বলে দেয়। তাদের অতীতের যে ভঙ্গি, তাদের যে উষ্মা, তাদের মেনে না নেওয়া ইত্যাদি আমরা যতটা শুনেছি, এইবার মনে হয়েছে পররাষ্ট্র সচিবের সফর থেকে ঘটনাটি ঘুরতে শুরু করলো। কেননা তারা বলতে শুরু করলো যে তারা এই জায়গা থেকে শুরু করতে চায়। আমার ধারণা ভারত ইজ লেড বাই 100 days। আরেকটা জিনিস হচ্ছে শুধু লেট না, ভারতের সাথে আমাদের 3টি ঘটনা ঘটেছে। একটি হচ্ছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া। দেখুন, এটি একটি স্বাভাবিক সাধারণ নাগরিককে আশ্রয় দেওয়া কিংবা সাবেক একজন প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়া না, কিন্তু এটি একজন খুনিকে আশ্রয় দেওয়া, একজন গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া। বাংলাদেশের প্রায় 3000 মানুষকে গুম খুন করে পালিয়ে যাওয়া একজনকে আশ্রয় দেওয়া, এটি অস্বাভাবিক।
কাজেই এবং তারপরে যেটি হচ্ছে উনি ওইখান থেকে কিন্তু রাজনৈতিক জনসভা করছেন, গতকালকে যুক্তরাজ্যে ছিলেন, তারপরে নাকি অন্যান্য শহরে বলবেন, মার্কিন যুক্তরাষ্ট্রে থাকবেন, এবং সেইখানে তার পলাতক সঙ্গীরা বিভিন্নভাবে জড়ো হচ্ছেন। তার মানে উনি রাজনৈতিক কর্মকাণ্ড করছেন, এর দায় কিন্তু ভারতের। দেখুন শেখ হাসিনা যেভাবে পালিয়েছেন তাতে তার মাথা কিছুটা খারাপ হওয়া স্বাভাবিক, এবং তার অতীতেও মাথা ঠিক ছিল, এটি কোর্ট পর্যন্ত মানতে পারেনি, কাজে ওটি উনি করতেই পারেন। কিন্তু ভারতে যতদিন উনি আশ্রিত আছেন ততদিন ভারতকে নিশ্চিত করতে হবে উনি বাংলাদেশ বিরোধী প্রপাগান্ডা বা অপপ্রচারে যুক্ত হন না। দ্বিতীয় প্রবলেম হচ্ছে ভারত মেনে নিতে পারেনি যে বাংলাদেশে এরকম একটি পরিবর্তন সূচিত হতে পারে, এবং শেখ হাসিনার দৃষ্টিতে তারা বাংলাদেশকে দেখতেন। এখন তাদের সেই লেন্সটা সরে গেছে। সরে যাওয়ার পরে তারা প্রথম কথা তারা স্টিগমাটাইজ করছেন আমাদের গণ অভ্যুত্থানকে, যে এটি জঙ্গিরা নিয়েছে, এটি ইসলামিস্টরা নিয়েছে। প্রধান ভাই একটা কথা বলেছেন, আমি আপনাকে আরেকটু গুরুত্ব দিয়ে বলি। গত সরকারটি 16 বছর জঙ্গিবাদের ব্যবসা করেছে। কীরকম? জঙ্গি যে আছে এটি কিন্তু আমরা জানি, এটি কিন্তু সমাজে আছে, এটি ধর্মীয় কারণে হোক রাজনৈতিক কারণে হোক জঙ্গিবাদ আছে, কিন্তু 90% ফুলিয়ে ফাঁপিয়ে বাড়ানো হয়েছে পশ্চিমা বিশ্বকে দেখানোর জন্য যে আমি যদি ক্ষমতায় না থাকি এবং 2 নম্বরে নির্বাচন করে যদি ক্ষমতা থেকে বিদায় নিতে হয়, তারপরে কিন্তু জঙ্গিরা ক্ষমতা নিয়ে নেবে। এবং তারা নিলে কি হবে দেখেন, তাদের কিছু কর্মকাণ্ড বাইরে তুলে আনা হয়েছে, বেনজির বা হারুনের মতো লোককে দিয়ে সেটি আবার জাস্টিফাই করা হয়েছে, এবং এটির উপরে গভর্নমেন্ট টিকে ছিল। আপনি দেখুন কোনো আপনি বলছিলেন যে আয়নাঘরের যাদের অস্তিত্ব রয়েছে, 8.5 বছর 8 বছর পরে যদি ব্যারিস্টার আরমান অথবা ব্রিগেডিয়ার আজমি অথবা মাইকেল চাকমা বেরন, তাদের জীবনের এই 8 বছর 4 বছর 7 বছরের দায় কার? আমি তো মনে করি এগুলোর মূল্যমান ধরে, আমি জানি না কিভাবে আপনি হিসাব করবেন, কিন্তু তার দায় তো শেখ হাসিনার, তার সরকারের, তার প্রতিরক্ষা উপদেষ্টা তারেক সিদ্দিকীর, তার আমলে ডিজিএফআই প্রধানদের, র্যাবের প্রধানদের, পুলিশের প্রধানদের। উনি তো একটা গ্যাংস্টারের মানে প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন। দেখুন এখন আয়নাঘরে যাদেরকে আপনার পাওয়া গেছে, আপনি যদি গুম কমিশনের, আপনি তখন প্রশ্ন তুলছিলেন যে র্যাবের বিলুপ্তি দরকার কিনা। দেখুন গুম কমিশনের মতে 8টি আয়নাঘর বা 8টি ইন্টারোগেশন সেল অথবা অবৈধভাবে আটকে রাখা কিন্তু র্যাবের। তার মানে যেই র্যাবকে আপনি তৈরি করেছিলেন আইন শৃঙ্খলার জন্য, সেই র্যাব আপনার মানবাধিকারের সবচেয়ে গুরুতর অপরাধগুলো করেছে। পশ্চিমা বিশ্ব কিন্তু র্যাবের নাম শুনলেই আটকে ওঠে। এবং বাংলাদেশ রাষ্ট্রের ইমেজের দিকে যদি আপনি তাকান, আজকে মানবাধিকার দিবসে আমরা এই দাবি তুলতেই চাই যে র্যাব আপনি বিলুপ্ত করেন, র্যাবকে আত্মীকরণ করেন। এবং আপনি জানেন র্যাবের ভেতরে মিশ্রণ রয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ। এটা একটা অদ্ভুত ভজগট সিচুয়েশন। কিন্তু এখানে তো আত্মীকরণের প্রয়োজন হবে না, কারণ যে যার বাহিনীতে ফেরত গেল। কাজেই আমরা যেই প্রয়োজনে র্যাবকে করেছিলাম, দেখুন প্রয়োজনটি তখন হয়তো ছিল। এবার আপনি একবার ভেবে দেখুন, যারা র্যাবের জন্ম দিয়েছিলেন সেই দল বিএনপি কিন্তু র্যাবের বিলুপ্তি চাচ্ছে, যাদের সবচেয়ে নৈতিক অধিকার রয়েছে চাওয়ার। কাজেই আপনি ভুল করেছেন, কিছুটা কাজ তারা হয়তো ভালো করেও ছিল, কাজে র্যাবকে আপনি বিলুপ্ত করেন। ডিজিএফআইকে আপনি প্রোটোকল ঠিক করে দেন তারা কি করবে আর কি করবে না। একটি নিউজ চ্যানেলে সারি সরবরাহ করা নিউজকাস্টারদের জন্য এটি কি ডিজিএফআইয়ের কাজ? কার এলসি খুলবে কার এলসি খুলবেন না, ব্যাংকে ফোন করা কি ডিজিএফআইয়ের কাজ? কোন চ্যানেলে কার প্রমোশন হচ্ছে কার হচ্ছে না এটি দেখা কি ডিজিএফআইয়ের কাজ? শেখ হাসিনার হয়ে আমাকে ডেকেছিল, বলেছে যে নাম্বার 1 আপনার ব্যাপারে অসন্তুষ্ট। তো নাম্বার 1 অসন্তুষ্ট হলে নাগরিক হিসাবে নাম্বার 1 আমাকে ফেস করবেন, আদালতে যেতে পারেন, আমার বিরুদ্ধে মামলা করতে পারেন। তারা যেটি গুলিয়ে ফেলেছিল যে রাজনৈতিক দল, সরকার এবং রাষ্ট্র, কোনটি রাষ্ট্রদ্রোহিতা, কোনটাই সরকারের বিরোধিতা আর কোনটি রাজনীতির অপছন্দ, এটির মধ্যে যে গুণগত পার্থক্য রয়েছে। কখন প্রধান ভাই একটা কথা বলেছেন, কখন একটি সরকার গুম খুনে ব্যাপকভাবে যুক্ত হয়? যখন নৈতিকভাবে তারা দিনের আলোতে জনগণকে ফেস করার অবস্থা থাকে না। এখন আপনি ভারতের প্রসঙ্গ যখন বলছেন, আমরা মনে করি ভারতের আপনার শুভবুদ্ধির উদয় হবে, কিন্তু আমরা সেটির প্রকাশ দেখতে চাই। আজকে আপনার অনুষ্ঠানে যখন আমরা কথা বলছি তখন ভারতের 7টি জায়গায়, দিল্লি সহ, তারা কিন্তু বারবার বলছে প্রতিদিন নাকি এখানে হিন্দুদের হত্যা করা হচ্ছে। আনন্দবাজার পত্রিকা পড়লে তো আপনার দেখুন, আনন্দবাজারের একটা পুরনো ক্যাম্পেইন ছিল, আনন্দবাজার কি বলল, মানে আপনি যত কিছুই শোনেন আনন্দবাজার যা বলল ওইটাই রাইট। আমি মনে করি ক্যাম্পেইনটা এখন 100% নেগেটিভ।
আনন্দবাজার যা বলছে এটি বিশ্বাস করলে আপনি পৃথিবীতে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পাবেন। ঢাকাতে নাকি সিঁদুর এবং টিপ পরে কেউ হাঁটতে পারছে না, তাকে নাকি দিনের আলোতে আক্রমণ করা হচ্ছে। এই যে প্রোপাগান্ডা, আমি কিন্তু এটিকে বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। আমি মনে করি ভারত সরকারের যে ভূমিকা, ভারতের মিডিয়া, যেহেতু তারা গদি মিডিয়া, তারা ক্ষমতা মিডিয়া, আমাদেরটি যেরকম ছিল গণভবনে যারা সারিবদ্ধভাবে ছবি তুলছিলেন এবং প্রশ্ন করতে গিয়ে পেছনের দিকে পড়ে যাচ্ছিলেন, বিনিময়ে তারা পূর্বাচলে প্লট পাচ্ছিলেন কিংবা নিউ ইয়র্কে যাওয়ার টিকিট পাচ্ছিলেন, এটি নাকি ছোট। আমার এক বন্ধু বলেছে যে আরও বড় বড় অপকর্ম নাকি আমি বলতে পারছি না। কাজেই তাদের মতো ভারতের মিডিয়াও তাই। আমরা ভারত সরকারকে দেখতে চাই এবারের পররাষ্ট্র সচিব ফিরে যাওয়ার পরে। দেখুন 54 বছরে আমি প্রথম বাংলাদেশের কোনো সরকারকে দেখলাম ভারতের দিকে চোখে চোখ রেখে কথা বলতে, বিমানবন্দরে এমন কাউকে পাঠাতে যেটি পদ অনুযায়ী ঠিক আছে, এবং সীমান্তে হত্যার প্রতিবাদ করতে, ফেলানি সড়কের অনুমোদন দিতে, এবং ভারতের সাথে ন্যায্য নিয়ে এবং সমতা নিয়ে, সাম্যতা নিয়ে, সার্বভৌমত্ব নিয়ে কথা বলতে। আমার মনে হয় যে এখান থেকে আমাদের শুরু করতে হবে, এবং ভারত কিন্তু অনেক দূর এগিয়ে আসছে যে এই পরিবর্তনকে তাদের এখন মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নাই। কাজেই আমরা সব দল যেন এক থাকি, আমাদের জনগণ যেন আমাদের অভ্যন্তরীণ ভিন্নতাকে মুখ্য না করে আমাদের স্বকীয়তা, আমাদের সার্বভৌমত্ব, দেখুন দেশের প্রশ্নে আমাদের এক হতে হবে। এবং বাংলাদেশ রাষ্ট্র যদি টিকে না থাকে তাহলে কিন্তু আমাদের কারো কোনো অধিকার চর্চার সুযোগ নেই। কাজেই আমার মনে হয়েছে যে ভারত যেই টেলিভিশন উপস্থাপক নেচে নেচে উপস্থাপনা করছেন, আমি আপনাকে হলফ করে বলতে পারি আমরা যদি এইভাবে এক কাট্টা থাকি, উনি কিছুদিন পর গড়িয়ে গড়িয়ে অনুষ্ঠান করবেন, মানে স্টেজে গড়াবেন, কারণ তার হতাশা বেড়ে যাবে। কাজেই আমরা সেই দৃশ্য দেখার অপেক্ষায় রইলাম। জি, ধন্যবাদ। জনাব প্রধান, আপনার কাছে আসতে চাই। এই যে এই মুহূর্তে ভারতের বৈরিতা, ভারতের গণমাধ্যমের মিথ্যাচার, সেটার কারণে সব দল ধর্মের মানুষের মধ্যে যে একাত্মতা তৈরি হয়েছে, দীর্ঘমেয়াদে কিছু কিছু মৌলিক বিষয়ে এই ঐক্য ধরে রাখা কেন কঠিন হয়ে যায় বাংলাদেশের জন্য? আসলে ধন্যবাদ আপনাকে, খুব চমৎকার একটা মৌলিক প্রশ্ন করছিলাম। আমরা দেখলাম হচ্ছে যে আওয়ামী লীগ তার শাসন আমলে একটা চমৎকার একটা বিভাজন তৈরি করে এই বিভাজনটাকে ঢাল হিসেবে ব্যবহার করে লুটপাট, গুম, খুন সব কিছু জায়েজ করে ফেলার চেষ্টা করছে বিগত 16 বছর ধরেই। কিন্তু এই আন্দোলন, এই হৃদয়ের রক্ত, বা আপনার আবু সাইদ, বা আপনি যদি ওই মাদারীপুরের ছেলেটা দীপ্তদের কথা বলেন, তাই না, এই রক্ত তার কিন্তু বিভাজনটাকে কিন্তু শেষ করে দিচ্ছে। বিভাজনটা শেষ হয়ে গেলে কি থাকে, এখানে ডেমোক্রেসি একটা ভিত্তি তৈরি হয় আর কি। ফলে ডেমোক্রেসির ভিত্তি মানে এখানে ডেমোক্রেসির সৌন্দর্যটা হচ্ছে দ্বিমত থাকবে কিন্তু মৌলিক বিষয়ে আমরা একমত। এই মৌলিক বিষয়ে একমত হয়েছে দেখেই কিন্তু আজকে এই অনেকের গাত্রদাহ হয়ে গেছে যে হলো কীভাবে, এটা সম্ভব কীভাবে এটা হলো। ফলে ন্যাচারালি আমি আশার কথা একমত হয়ে বলি, ভারতের মূল সমস্যা তাদের রিলেশনটা ছিল এটা, মানে ভারত বহুত প্রাচীন একটা দেশ, আমি নো ডাউট তার প্রাচীন ঐতিহ্য আছে, কিন্তু ফরেন রিলেশন চাণক্যর কূটনীতি তারা করে, কিন্তু ফরেন রিলেশনের ক্ষেত্রে ডেফিনেটলি দলের সঙ্গে সম্পর্ক এইরকমভাবে হইতে পারে না। আমরা দেশটা আয়তনে ছোটো কিন্তু জনসংখ্যা তো বড় দেশ, তাই না, উইথিন 10। তাহলে এই দেশটার সঙ্গে আচরণটা করলো কেন ভারত? তাহলে ভারতের বেসিক যে পলিসি ভুল ছিল, সেই পলিসি যদি রিভিউ না করে ভারত, তাহলে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করার থেকে তো পিছিয়ে যাবে এবং নিজে একঘরে হয়ে যাবে ভারত। শুধু আমাদের ক্ষেত্রে না, পার্শ্ববর্তী দেশগুলির ক্ষেত্রে। আমি সেই জায়গায় মনে করব 3 মাস ওই যে বললো যে 100 days লেট, দেরি করে ফেলছে ভারত। তারপরও বলবো আমি যে এইসব মানে যেসব জিনিস প্রচার করতেছে ভারতের মিডিয়াগুলিতে, এগুলি একদমই ঠিক না। আমি সাক্ষাৎকার দিয়েছি দিল্লিতে, যে অসম্ভব ভুল খবর তারা পাচ্ছে বা তৈরি করতেছে ওই জায়গায়। তাহলে আজকে বর্তমান প্রেক্ষাপটে যদি জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক থাকতো, তাহলে ন্যাচারালি এই পরিবর্তনটাকে তারা খুব হাসি মুখে বরণ করতে পারতো। শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে, দেখ, রাজনীতিক আশ্রয় দিতেই পারে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তাকে রাজনীতি করার জন্য সমস্ত সুযোগ দেওয়া, এগুলোকে অর্গানাইজ করার সুযোগ দেওয়া, এটা তো একটা গভর্নমেন্ট করতে পারে না। হি ইজ ডুইং দ্যাট, এই গভর্নমেন্টটা করতেছে সেটাই। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা সংকট আছে। এই সংকটটা মোকাবেলা করার ক্ষেত্রে আমাদের ন্যাশনটাকে আরও বেশি ডেমোক্রেসি কোশ্চেনে, আমাদের এখানটায় আমাদের গুম খুনের প্রশ্নে, আমাদের ভালো নির্বাচন, সামগ্রিক প্রশ্নে আমাদের একটা ঐক্যমত্য লাগবে সার্বক্ষণিকভাবে। এটা যদি আমরা নিজেরা বিভক্ত হই, তাই না, তাহলে ওই ফোর্সটার সুযোগ পাবে যে ফোর্সটা এখানটায় বিভাজন করে রাজনীতিটা করতে চায়। তাহলে বর্তমান সময়ে আমার ধারণা এই বর্তমান অন্তর্বর্তী সরকারের অনেক সীমাবদ্ধ আছে, তারপরও এই যে সবার সঙ্গে বৈঠক, একটা মত তৈরি করা এবং একই ধরনের কথা বলা, এটা আমার ধারণা বাংলাদেশের পাবলিককে, জনগণকে সামনের দিকে আরও জাতীয়তা বোধ নিয়ে, বুঝছেন না, আরও সামনের দিকে এগোতে সহায়তা করবে এবং শক্তি যোগাবে।
এবং সে জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক আমরা নির্ণয়ের ক্ষেত্রে আমরা যৌক্তিক ভূমিকা রাখতে পারবো, নো ডাউট, সন্দেহ নেই এতে। এটাই এখানে স্বাভাবিকভাবে এখন প্রশ্ন জাগে যে এই পরিস্থিতিতে আসলে কোন কোন মৌলভিত্তিগুলোকে ধরে আসলে আমরা সামনে এগোবো, যেখানে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয় যেমন আছে, মত প্রকাশের স্বাধীনতার বিষয় আছে, এই ধরনের মানবাধিকারের লঙ্ঘন থেকে রক্ষা পাওয়ার বিষয় আছে। এখানে সংস্কার কমিশনগুলো যে কাজগুলো করছে তার সাথে নিশ্চয়ই বিভিন্ন কমিশনের সাথে আপনারাও বসেছেন, আপনাদের এই মুহূর্তে যতটুকু অগ্রগতি হয়েছে সেটাকে আপনারা কিভাবে মূল্যায়ন করেন? না, আমরা তো একটা যে সরকারকে আমরাও সংস্কার কমিশন সহ আরও কমিশনে আমাদের রিপোর্ট দিয়েছি আমরা। তো এখানটা বিষয়টা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে যেটা নিয়ে সন্দেহ বিশ্বাস তৈরি হচ্ছে, দল গঠন তো হইতেই পারে, কোনো অসুবিধা নেই, হ্যাঁ, দল নতুন দল হইতেই পারে, কিন্তু অনেকে ধারণা করছে হ্যাঁ যে রাষ্ট্রীয় অনুকূলের দল গঠন হচ্ছে, সে দল তৈরি হবে তারপরে ভোট হবে। এই যে পাবলিকের মধ্যে একটা ধোঁয়াশা, এটা হলো এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানটায় আপনার মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেখবেন টুকটাক বিভিন্ন ঘটনা, বিভিন্ন জায়গায় বিভিন্ন নিউজ আছে। আপনার আমি যদি বলি ওই তেঁতুলিয়া কমিউনিস্ট পার্টির মিটিংটা বন্ধ করলেন ইন দ্য নেম অফ বৈষম্য বিরোধী, ওরা বললো যে না আমাদের কোনো কমিটি নেই ওই জায়গায়। এরকম বিভিন্ন ফর্মে বৈষম্য বিরোধী বলে বিভিন্ন জায়গায় এরকম কিছু অকাজ হচ্ছে। তৃতীয় বিষয় হচ্ছে যে আমাদের এখানটায় রাজনীতি আমরা যারা করি, আমাদের আগের যে বিভাজনটা ছিল রাজনীতির, আমরা সেই বিভাজনটা এখন নেই, থাকাও উচিত না। তাহলে বিভাজনটা এখন কিছু ডেমোক্রেসি ভার্সেস অটোক্রেসি। তাহলে ডেমোক্রেসি ভার্সেস অটোক্রেসি যদি হয়, তাই না, তাহলে আমাকে তো বিভিন্ন মতকে যেমন অ্যাকোমোডেট করতে হবে, ভিন্ন মত তার বলার জন্য সুযোগও দিতে হবে। এটা নিঃসন্দেহে আমি বলতে চাই বর্তমান সরকারের পক্ষে অনেক সমালোচনা হচ্ছে, সরকার নিয়ে গা করছে না এখনও, কিন্তু কেউ ধারণা করছে যেটা আর বেশি দিন বলা যাবে না, সরকার খুব অটোক্রেটিক হয়ে যাবে, কারো ধারণা মত এরকম। আমি চাই না সরকার সেই জায়গায় যাক। যে সরকারের তরফ থেকে তো বারবারই বলা হচ্ছে যে সমালোচনাকে তারা সানন্দে গ্রহণ করছে এবং হচ্ছে সমালোচনা, আমার সামাজিক মিডিয়া থেকে শুরু করে পেপার পত্রিকা হচ্ছে। সেই জায়গায় দাঁড়ায় আমার ধারণা এখনও যেটা এই সংস্কার কমিশনের সামগ্রিক রিপোর্টটা গেলে জানার মধ্যে সরকারের এটা পরিষ্কার কথা বলা উচিত, কারণ উপদেষ্টারা যারা আছেন তারা ভিন্ন ভিন্ন কথা বলছেন নির্বাচন নিয়ে। পরিষ্কার একটা রোড ম্যাপ চলে আসা উচিত যে আমাদের আর কত সময়ের মধ্যে আমরা সুন্দর ভোট করতে পারবো, সে টাইম মেনশন করে বলা উচিত। তাহলে আমার ধারণা জাতিটা আরও বেশি সিমেন্টেড হবে এবং বিদেশি যে ষড়যন্ত্র আছে এবং পতিত স্বৈরাচারের যে ষড়যন্ত্র আছে না, সেই ষড়যন্ত্রগুলি এখানে আর ভাত পাবে না, এগুলি নিশ্চিহ্ন হয়ে যাবে এবং বাংলাদেশ সত্যিকার অর্থেই যে লক্ষ্যে এত লোকের রক্ত, এত শহীদ, তাই না, সেই লক্ষ্য অর্জনে বাংলাদেশ এগিয়ে যাবে। জি, ধন্যবাদ। জনাব আশরাফ কায়েসার, ফিরে আসি, এই যে একদিকে নির্বাচন অন্যদিকে সংস্কার, এই দুইয়ের ভারসাম্য আসলে কিভাবে রক্ষা পাবে? দেখুন, গত সরকারটি বিভাজনের রাজনীতি করেছিল এবং আমাদেরকে একে অন্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল, তাতে করে তাদের অপরাজনীতি বিকশিত হবে বলে তারা মনে করেছিল। আখেরে কিন্তু তা হয়নি। এখন কি হলো, অশুভ শক্তির বিদায় হলো। এখন শুভ শক্তিরা যদি একসাথে থাকতে পারে বাংলাদেশের রাজনীতি কিন্তু বিকশমান হবে। এবং আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে যত ফ্লেভার, ভ্যারাইটি, মতবাদ, ভিন্নতা থাকা উচিত, আওয়ামী লীগ বিবর্জিতভাবে সেটি এখন বাজারে রয়েছে। এবং অশুভ শক্তি থাকার চেয়ে একটি শক্তি কম থাকা কিন্তু সুস্থ রাজনীতির জন্য ভালো। দেখুন, আপনি আওয়ামী লীগের অপরাজনীতির জায়গা দিয়ে যদি আমরা বলি, বিগত 110 দিনে সরকারটি আসলে মানে অ্যাডহক প্রবলেম ডিল করেছে। সেটি হচ্ছে পতিত শক্তির প্রতিদিনের প্রোপাগান্ডা, প্রতিদিনের কর্মসূচি। আপনি জানেন কোনো দায়িত্বশীল নেত্রী তার কর্মীদেরকে 0 পয়েন্টে পাঠিয়ে দেয় ডোনাল্ড ট্রাম্পের ছবি এক হাতে, নূর হোসেনের ছবি আরেক হাতে। আপনি ভাবেন দৃশ্যটা, ডোনাল্ড ট্রাম্প তাকিয়ে আছে নূর হোসেনের দিকে, নূর হোসেন ডোনাল্ড ট্রাম্পের দিকে। সেই নূর হোসেন যাকে তারা ওন করেনি, সেই নূর হোসেন যার কিলারকে তারা পার্টনার বানিয়েছিল, সেই নূর হোসেন যার হত্যাকারী তার বিশেষ উপদেষ্টা, বিশেষ দূত হয়েছিল। তার মানে শেখ হাসিনার আপনার ডাবল স্ট্যান্ডার্ড বা ট্রিপল স্ট্যান্ডার্ড, যে আবার নূর হোসেনকেই তার প্রয়োজন হয়েছে পালিয়ে যাওয়ার পরে। অতএব পলাতক শক্তি এমনভাবে ডিস্টার্ব করেছে, সরকারটি কিন্তু অনেক কিছুতে মনোযোগ দিতে পারেনি। আমার ধারণা যে আওয়ামী লীগের কর্মী বা সমর্থকরা বা ছাত্রলীগ, যুবলীগরা গত 110 দিনে প্রায় 35টি চরিত্রে আবির্ভূত হয়েছেন। 35 থেকে 35 বছরের আন্দোলন, সেখান থেকে ব্যাটারি, আনসার, ইসকন, হিন্দু, অনেক চরিত্র। কাজে এটি হচ্ছে ঘরের ভেতরের শত্রু। এবার ভারতের যে প্রোপাগান্ডা, ভারত যে প্রতিদিন আপনাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এবং সেটি আমাদের আগরতলা অথবা কলকাতা হাই কমিশন অ্যাটাক থেকে যদি আপনি দেখেন, ফলে সরকারটিকে স্থিতি রাখা খুব কঠিন হচ্ছে। আমি কেন এই কথাটি বললাম,
বিগত সরকার কিন্তু আপনাকে আইসক্রিমের মতো বা চকলেটের মতো বলেছিল উন্নয়ন চান না গণতন্ত্র চান। অদ্ভুত ব্যাপার, আপনি আসলে কে যে নাকি মানে ভোট চুরি করে ক্ষমতায় সে আমাকে জিজ্ঞেস করছে আমি উন্নয়ন চাই না গণতন্ত্র চাই? আমি তো দুটিই চাই। এবং পৃথিবীর সবচেয়ে বড় উন্নয়নের নাম গণতন্ত্র। আমি গণতন্ত্র পাবো, মত প্রকাশ করব, ভোট দিব, এটি একটি দেশের সামাজিক উন্নয়ন। উনি উন্নয়ন বলতে আমাদের সামনে চুরির ফ্লাইওভার, চুরির আন্ডারপাস, চুরির কর্ণফুলী নিচ দিয়ে টানেল এগুলোকে মিন করেছিলেন, যেখান থেকে তারা চুরি করছিলেন। আপনার প্রশ্নের উত্তরে বলি, সংস্কার না নির্বাচন, এটিও আমি ওইরকম একটি প্যারামিটারে ফেলতে চাই। আমি দুটিই চাই। এবং বাংলাদেশে নির্বাচন করতে গেলে আপনার যতটুকু সংস্কার করতে হবে, এটিকে আমি বলি প্রাথমিক সংস্কার। এটি আপনি করা ছাড়া নির্বাচনটি দিতে পারবেন না। কাজে নির্বাচনের আগে আপনার ভোটের মাঠ ঠিক করতে হবে, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন ঠিক করতে হবে, আপনার আরপিও সংশোধন করতে হবে, ভোটার লিস্ট করতে হবে, নির্বাচনী প্রশাসন দাঁড় করাতে হবে, পুলিশকে কিছুটা হলেও পেশাদারি মনোভাবে আনতে হবে, এবং সেই প্রশাসন আমরা যেন ভুলে না যাই, সেই বিভাগীয় কমিশনার, সেই রিটার্নিং কর্মকর্তা যারা শেখ হাসিনার হয়ে 3টি ভুয়া নির্বাচন কন্ডাক্ট করেছে। অতএব বেসামরিক প্রশাসনের রোলটা কি? এমনকি 2008-এর নির্বাচনে সেনাবাহিনী কী রোলে ছিল সেটিকে বিবেচনা করে দেখুন, সেদিন নির্বাচন সংস্কার কমিশনে গিয়ে আমাদের প্রশাসন বলে এসছে সব দোষ পুলিশের। এটি মানে একটা অদ্ভুত ঘটনা। আমি প্রশাসনের প্রচুর লোককে চিনি, তারা তৃপ্তির ঢেকুর তুলেছিলেন শেখ হাসিনাকে বিনা ভোটে পাশ করিয়ে আনার কারণে। তাতে করে তারা ভোটের পরপর প্রমোশন পেয়েছেন, তারা বিনা লোনে সুদে গাড়ি পেয়েছেন, বাড়ি পেয়েছেন, মিন্টু রোডে বাংলো পেয়েছেন। পুলিশরাও তাই করেছেন। পুলিশরা এক পর্যায়ে প্রকাশ্যে বলেছেন আপনারা কারা, আমরা তো আপনাকে নির্বাচিত করেছি, আপনি কিসের এমপি, আপনি কিসের মন্ত্রী। ফলে অরাজকতার একটা সীমা পরিসীমা থাকার কথা, সেটিও শেখ হাসিনা ভেঙে ফেলেছিলেন। আমার মন্তব্য হচ্ছে যে আমি যতটুকু দেখতে পাই আগামী শীতে 1 বছর পরে আপনি এই দেশে নির্বাচন দেখতে পাবেন। এর কারণটা বলি, কারণটা হচ্ছে ততদিনে আপনি একটা স্বাভাবিক মাত্রার সংস্কার দেখতে পাবেন। আমরা যেইভাবে আশা করেছিলাম র্যাডিক্যাল সংস্কার, সেটি হয়তো হবে না, কেননা সরকারটি ওই সাহস, ওই ক্ষিপ্রতা, ওই স্পিড নিয়ে আগাচ্ছে না। কিন্তু মানে চলার মতো একটি সংস্কার আপনি পাবেন, সেটি প্রশাসনে পাবেন, পুলিশে পাবেন, নির্বাচনী কাঠামোতে পাবেন। আর যেটি সবচেয়ে বড় কথা সেটি হচ্ছে ভারতের ব্যাপারে সরকার স্ট্যান্ড নিয়েছে। কিন্তু এখন যদি রাজনৈতিক দলগুলো, সুশীল সমাজ, সামাজিক শক্তিগুলো, ধর্মীয় শক্তিগুলো এক কাট্টা না হয়, একসাথে না দাঁড়ায়, তাহলে কিন্তু ভারতকে মোকাবেলা করা কঠিন। শোনেন, ভারতের ব্যাপারে একটা কথা বলি, আমরাই ছিলাম সবচাইতে ভুল খেলায় শেষ খেলোয়াড়। কেননা নেপাল ঠিক খেলেছে, মালদ্বীপ ঠিক খেলেছে, ভুটান ঠিক খেলেছে, শ্রীলঙ্কাও ঠিক খেলেছে। সমস্যাটি ভারতের। বাংলাদেশের কোনো নাগরিক যদি ভেবে থাকে যে আমরা আজকে গায়ে পড়ে ভারতের সাথে কোনো সমস্যা তৈরি করছি, তার ভুলের কোনো সীমা নেই। এটি সমস্যা ভারতের। ভারত কি কূটনীতি শিখেছে, কি রাষ্ট্রনীতি শিখেছে আমি জানি না, কিন্তু এই নীতি দিয়ে সেই পৃথিবীর বুকে কিছু করতে পারবে না যার সব প্রতিবেশী তার বিরুদ্ধে খেপা। এবং আপনি দেখেন নেপালের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান কিন্তু চায়নাতে গেছেন। আপনি মালদ্বীপকে দেখেন কিভাবে একটা দ্বীপ রাষ্ট্র ভারত বিরোধী অবস্থান নিয়েছে। শ্রীলঙ্কাকে দেখেন। শেখ হাসিনা বাংলাদেশকে বিক্রি করে দিয়ে, দেখুন একসময় উনি খুব অপছন্দ করতেন যে হাসিনা দেশ বিক্রি করে দেয়, এটি বিএনপি থেকে বলা হতো। লিটারালি বিক্রি করে দিলেন। একটা দেশ কখন বিক্রি হয়? আপনি তার স্বার্থ বিক্রি করে দিলে। উনি কি করেছেন? উনি ট্রেড অফ করেছেন। তার নির্বাচন করার ক্ষমতা ছিল না এবং তার নির্বাচনে কোনো ক্রেডিবিলিটি হতো না, অতএব ভারতের কাছ থেকে উনি সার্টিফিকেট আদায় করেছেন। ইন রিটার্ন ভারত গভর্নমেন্ট চালিয়েছে। ইন রিটার্ন ভারত বাংলাদেশে তার গোয়েন্দা জাল বিস্তার করেছে। ইন রিটার্ন ভারত ট্রানজিট ব্যবহার করেছে, নদী, রেল, বিমান, কিন্তু সড়ক, কিন্তু আমাদেরকে কোনো মাসুল দেয়নি। ফলে আমরা শেখ হাসিনার কারণে আমরা আমাদের গণতান্ত্রিক চেহারা হারিয়েছি, অর্থনৈতিক প্রবৃদ্ধি হারিয়েছি এবং নাগরিকের যে অধিকার সেটি হারিয়েছি। আমার লিটারালি মনে হতো যে আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক বাংলাদেশে। আমার না আছে ভোট, না আছে কথা বলার স্বাধীনতা, এবং ভারতের মানে দাদাগিরি দেখতে দেখতে আমরা মানে অদ্ভুত সময়ে চলে গেছিলাম। আপনাকে শুধু একটা কথা বলি, বাংলাদেশে যেই পরিমাণ ভারতীয় বৈধভাবে এবং অবৈধভাবে কাজ করে, আপনি তার একটি প্রকৃষ্ট অডিট করেন এবং সেখান থেকে আপনি রিপ্লেস করতে শুরু করেন। বৈষম্য বিরোধী ছাত্ররা অনেক খুশি হবে, তারা চাকরি চেয়েছিল। ভারতীয়দেরকে যদি আপনি সসম্মানে বিদায় করে দিতে পারেন, ওই চাকরিগুলোতে যেন বাংলাদেশের ট্যালেন্ট, অনেক মেধাবী ছেলেমেয়ে আছে, তারা যেন সেই জায়গাটিতে জয়েন করে। আপনি ভারতের দেখুন, ভারতে আমাদের অনেক বন্ধুরা
অফার পেয়েও ওই দেশে কাজ করতে পারেনি, সেখানে পরিস্থিতিটা এমন করে রাখা হয়। কিন্তু বাংলাদেশকে তারা একটি ক্যাপটিভ মার্কেট ধরেছিল, বাড়ির পেছনের উঠানটি। অতএব এই উঠানে এসে সে যা করবে সেটি যেন বহির্বিশ্ব জানতে না পারে। আমার মনে হয়েছে যে আমাদের একটা বড়, দেখুন রাজনীতিবিদ যারা প্রধান ভাই এখানে আছেন, তাদের একটা বড় দায়িত্ব হচ্ছে দেশের স্বার্থকে তুলে ধরা, তাদের একটা বড় দায়িত্ব হচ্ছে গণমানুষের আকাঙ্ক্ষা তুলে ধরা। সেই আকাঙ্ক্ষা কিন্তু এখন ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলার আকাঙ্ক্ষা। যেই রাজনীতি এটিকে আপোষ করবে কিংবা ক্ষমতায় যাওয়ার জন্য মনে করবে ভারতের সাথে আপোষ করা জরুরি, সেই রাজনীতি কিন্তু ভুল পথে আমি আভাস দেখছি। কেননা বড় দলগুলোকে মনে হয়, দেখুন ক্ষমতার রাজনীতি আর জনতার রাজনীতি, মাঠের রাজনীতি কিন্তু ভিন্ন। তারা কিন্তু 5ই আগস্টকে কেউ যদি পাঠ করে থাকে সে কিন্তু ওই ভুল করবে না। কাজে আমরা যেন অতীতের মতো করে ভারতের সাথে সমীকরণটি না করি, আমরা যেন মনে রাখি যে ভারতের অত্যন্ত বড় স্বার্থ রয়েছে বাংলাদেশের সাথে স্বাভাবিক সম্পর্ক করার, তার ট্রেডের জন্য, তার অন্যান্য দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য। এই দেশ হচ্ছে তার 5ম রেমিটেন্স কান্ট্রি। এই দেশের যে হেলথ কেয়ারের রোগীরা, সেটা ভারতের কলকাতা এবং সাউথ ইন্ডিয়াতে অনেক বড় জনগোষ্ঠী। কাজেই এই দুটি দেশ ভালোভাবে থাকার সুযোগ রয়েছে। সমস্যাটি করে গেছেন শেখ হাসিনা, উনি সম্পর্কটিকে তলানিতে নিয়ে গেছেন এবং তাকে আমাদের মনে হয়েছে একটা লেজুর বৃত্তির সরকার। এবং আপনি খেয়াল করেছেন তিনি তার জীবদ্দশায়, মানে যতদিন ক্ষমতাকালীন সময়ে, তখন বলেছিলেন যে এমন সুবিধা নাকি দিয়েছেই তারা জীবনেও ভুলবে না। আপনি দেখুন এখন হারে হারে টের পাচ্ছেন সেই অবস্থা। কাজে আমার মনে হয়েছে যে সংস্কারের জায়গাটি একটি মাঝারি পর্যায়ে নিয়ে আপনি নির্বাচনটি দেওয়া দরকার। কেননা আমরা একটি নির্বাচিত সরকার দেখতে চাই, ওরকম একটি সংসদ দেখতে চাই। ভারত কিন্তু অত্যন্ত ভয় পাবে বাংলাদেশে একটি নির্বাচিত সরকারের উপস্থিতি। ধন্যবাদ। জনাব প্রধান, আপনার কাছে ফিরে আসি। এখনও আমরা যখন কথা বলছি তখন বাংলাদেশের 79 জন জেলে সহ 2টি ট্রলার ভারতের কোস্টগার্ড ধরে নিয়ে গেছে, সেটা নিয়ে এখন আলোচনা চলছে। এবং এই ঘটনাগুলো আসলে ভারতের তরফ থেকে যে বলা হচ্ছে যে তারা স্বাভাবিক সম্পর্ক চায়, তার সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ হচ্ছে? একটা বিষয় বলি, মানে ভারত এখনো রিয়েলাইজ করতে, উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছে যে একটা দল, যেই দলটার সঙ্গে তাদের সম্পর্ক ছিল, নিগুড় সম্পর্ক ছিল, সেই দলটা, গোটা দলটাই পালিয়ে গেছে। নট অনলি শেখ হাসিনা, দলটাই পালিয়ে গেছে। এবং দলটা খুব অস্বাভাবিকভাবে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, পালিয়ে গেছে দলটা। সেই দল, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া, মানে সেই দলটাকে আশ্রয় দেওয়া। ফলে সেই দলটাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের রাজনীতিতে ভারত নতুন কিছু করতে পারবে না ষড়যন্ত্র ছাড়া, আমি পরিষ্কার বলছি। তাহলে যে দলটা পালিয়ে যায় সেই দলটা জনসমক্ষে আসতে ভয় পায়, তাই না? 75 সালের ঘটনা কিন্তু এভাবে পালিয়ে যায়নি, আজকে পালিয়ে গেছে। কারণ শেখ হাসিনা দলটার সমস্ত কিছু খেয়ে ফেলছে শেখ হাসিনা, আজকে যত কথাই বলি না কেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের এখনও তার পজিশনটাকে রিভিউ করা দরকার। আমার ধারণা সেই রিভিউ করতে ভারত ফেল করছে এখনও, টিল টুডে। যার কারণে এইসব ঘটনাগুলি ঘটছে বর্ডারে। যদি বড় প্রতিবেশী বলে যা ইচ্ছা তাই করা যায় না, পৃথিবীতে এটা বহু নজির আছে। ফলে আমি এখন মনে করি আমাদের পক্ষ থেকে সদিচ্ছা আছে, আমরা ভারতের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান চাই, সুন্দর সম্পর্ক চাই। কিন্তু তার মানে এই না যে এরকম একটা পলায়নকারী শক্তিকে আপনি পুনরায় এস্টাবলিশ করার জন্য আপনি আপনার নতুন জাল পাতবেন, এটা বাংলাদেশ যেন মেনে নেবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ডেফিনেটলি আমাদের এখানটা একটা কথা আসতে পারে, নির্বাচিত সরকারটা কবে হবে। ভারতের পক্ষ থেকে বলতে চাচ্ছে না, কিন্তু এটা বলার তারা চেষ্টা করতে পারে যে কখন নির্বাচনটা হবে। নির্বাচনের মধ্য দিয়ে এটা ভালো সরকার, তখনই আমাদের সম্পর্ক সুসম্পর্ক করবো। অনেকে সামাজিক মাধ্যমে বলে ওই কথাটা, হ্যাঁ, যে আমরা তো বাংলাদেশে তো এখন অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে আমরা মানি না, এই সরকার পাকিস্তানের পেতাত্তা বা বহুত কথাই বলে আর কি। আসলে এটা বলার এখতিয়ার আসলে কতটুকু? বলে এখতিয়ার নাই আসলে। তারা এটা ওই যে বলে না, যে কাজটা তারা করেছে, যে রং হয়েছে, এই রংটাকে স্বীকার না করে ওই রংটাকে আঁকড়ে ধরে থাকার প্রবণতা এইগুলি বলে। এবং সেই প্রবণতা হিসাবে আজকে বর্ডারে বা আমাদের সমুদ্র সীমায় ঢুকে আমাদের লোককে ধরে নিয়ে যাওয়া, বুঝছেন না? বা এই যে আমাদের পঞ্চগড়ে একটা কিলিং হয়ে গেল, বর্ডার সীমান্ত হত্যা হয়ে গেল। ট্রেসপাস পৃথিবীর সমস্ত বর্ডারেই ট্রেসপাস আছে, অনাধিকার প্রবেশ পৃথিবীর সমস্ত বর্ডারেই আছে। কিন্তু এই কারণে গুলি করে মেরে দেওয়া, এটা না। আমি তো যখন শেখ হাসিনা ছিল তখন বারবার এই কথাটা উত্থাপন করেছি যে বিএসএফটা তৈরি হচ্ছে ফর পাকিস্তান, বর্ডার সিকিউরিটি ফর পাকিস্তান। ভারতের 6টা প্রভিন্সে 6টা দেশের 6 রকম ফোর্স আছে, বিএসএফ সব জায়গায় নাই। যেমন ধরেন ভুটানে এসএসবি, শুভ সীমা বল, ভুটানের জন্য ফোর্স, নেপালের জন্য একরকম ফোর্স, বার্মার জন্য একরকম ফোর্স, চায়নার জন্য একরকম ফোর্স, পাকিস্তানের জন্য বিএসএফ। এই বিএসএফের ফোর্সটা ডিউটি করে ওই পাকিস্তানে, এরপরে এসে এটাকে দেখে এটা আরেকটা পাকিস্তান মনে করে। ওদের সাইকোলজিক্যালি একই মোটিভেশন,
সেম মোটিভ। তাহলে আপনি শেখ হাসিনা, আপনি এত পীড়িত করলেন ভারতের সঙ্গে, আপনি এই বিএসএফ-এরটা চেঞ্জ করতে পারলেন না? জি, সমস্যা তো এই জায়গায়। আজকে এই সমস্যার উত্তরণের জন্য আমার ধারণা বর্তমান সরকার যে টোনে কথা বলছে, আমাদের এই টোনেই কথা বলা উচিত। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আজকের মতো সময় ফুরিয়ে গেছে। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি।